নমস্কার। সেমিস্টার টুতে আমরা অর্গানিক কেমিস্ট্রির উপর কাইনেটিক্স এবং থার্মোডাইনামিক্সের এফেক্ট দেখার চেষ্টা করছি। আমাদের এখানে 10টা কোশ্চেন নিয়েছি। ভালো করে এই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে হবে। এই কোশ্চেনগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন এবং ইউনিভার্সিটি লেভেলের কোশ্চেনগুলো থেকে কালেক্ট করা হয়েছে এবং উইথ প্রপার ইকুয়েশন, প্রপার মেকানিজম দিয়ে আমি চেষ্টা করব এই ভিডিওতে এই 10টা ইম্পর্টেন্ট কোশ্চেনকে বা সিমিলার টাইপের কোশ্চেন তোমার পরীক্ষায় আসতেই পারে, এই কোশ্চেনগুলোকে আমরা সলভ করবার। প্রথমে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো, সেটা হলো যে ডায়মন্ড থেকে গ্রাফাইট হচ্ছে, ডেল্টা জি রিয়াকশান বার করতে বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। ডায়মন্ডের ডেল্টা জিটা দেওয়া আছে, গ্রাফাইটের ভ্যালুটা দেওয়া নেই। ঠিক আছে, তার মানে যদি ডায়মন্ডের দেওয়া থাকে, যদি গ্রাফাইটের দেওয়া না থাকে, যেটা দেওয়া থাকবে না সেটাকে আমরা জিরো ধরে নেব। তার মানে আমার কাছে ডেল্টা জি রিয়াকশান, যে কোনো রিয়াকশান কি হয়, ডেল্টা জি আগে দেওয়া হয় প্রোডাক্ট বলতে এখানে কি আছে, গ্রাফাইট, মাইনাস ডেল্টা জি রিয়াক্ট্যান্ট নেওয়া হয়, রিয়াক্ট্যান্ট বলতে ডায়মন্ডের ভ্যালু বলেছে। খেয়াল করে দেখো, গ্রাফাইটের ভ্যালু দেওয়া নেই, তার মানে প্রোডাক্টের ভ্যালু তো দেওয়া নেই, তার মানে প্রথমটা হবে জিরো, তার মানে এটাকে আমি জিরো নেব। মাইনাস এটা কি আছে, এই যে ভ্যালুটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে, 2.84, তাহলে 2.84, তাহলে ভ্যালুটা আসছে -2.84। তুমি খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে ডেল্টা জিটা নেগেটিভ আসছে, তার মানে ডেল্টা জিটা নেগেটিভ মানে কি বোঝাচ্ছে, এখানে আমার কাছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটাকে যদি আমরা ড্র করি, সেটা ডেল্টা জি যেহেতু নেগেটিভ, তার মানে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশানে থাকবে। তার মানে এইটা যদি রিয়াক্টান মানে ডায়মন্ড হয়, এটা যদি গ্রাফাইট হয়, এটা এনার্জি আর একটা রিয়াকশান প্রোগ্রেস যদি আমরা দিয়ে থাকি, তার মানে এইটা হবে তার গ্রাফ। অর্থাৎ রিয়াক্টান থেকে প্রোডাক্টে যাওয়ার সময় যে এক্সট্রা এনার্জি রয়েছে সেটা সে রিমুভ করে দিচ্ছে, এবং রিমুভ করে দিচ্ছে বলেই এই ডেল্টা জি এর ভ্যালুটা নেগেটিভ আমরা পেয়েছি। আমরা পরের কোশ্চেনটায় আসছি। পরের কোশ্চেনটা দেওয়া আছে, দেখো, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রাম দিয়ে আমাকে জিজ্ঞেস করেছে এদের এনার্জিগুলোকে কম্পেয়ার করতে হবে, কার এনার্জি বেশি কার এনার্জি কম। তার মানে এখানে একটা রয়েছে, এই যে যেটা রয়েছে এটা হলো অ্যাক্টিভেশন এনার্জি। মনে করো অ্যাক্টিভেশন এনার্জি 1, এটার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি 2, আর এটার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি 3। তাহলে 3 ধরনের অ্যাক্টিভেশন এনার্জি আমরা এখানে অবজার্ভ করছি। এখন এই 3 ধরনের অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে রিয়াকশান রেটের, এই যে বলেছে রেট অফ দ্য রিয়াকশান, কি রিলেশান, সেই রিলেশানটাকে প্রথমে আমাকে লিখে নিতে হবে। দেখো, রিয়াকশানের রেট যেটাকে আমরা কে দিয়ে দেখাই, কে সমান সমান এ ইন্টু আরএনিয়াস কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আরটি। তাহলে আমরা বুঝতে পারছি যে এই অ্যাক্টিভেশন এনার্জি যার কম আছে, অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে তত কে এর ভ্যালুটা কী হবে, হাই হবে, অর্থাৎ রিয়াকশান রেটটা বাড়বে, কারণ কেটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে তত রিয়াকশান রেটটা বেশি হবে। খেয়াল করে দেখো, এখানে অ্যাক্টিভেশন এনার্জি দেখো অনেকটাই কম, তার মানে এখানে রিয়াকশান রেট সব থেকে বেশি, এটা ফার্স্ট পজিশনে থাকবে। এটা দেখো সেকেন্ড পজিশনে থাকবে, অ্যাক্টিভেশন এনার্জি একটু হলেও আছে, আর এটা একেবারে থার্ড পজিশনে থাকবে কারণ অ্যাক্টিভেশন এনার্জি অনেকটা বেশি। তাহলে রিয়াকশান রেটের সেকেন্ড রেটটা ফার্স্ট, সব থেকে ফার্স্টেস্ট হবে, তারপর প্রথমেরটা হবে, এবং সবার শেষে থার্ডেরটা হবে। পরেরটা কোশ্চেনটা চলে আসি, থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনটা বলেছে হাউ ডেল্টা এইচ এবং ডেল্টা এস রিলেটেড উইথ কে ইকুইলিব্রিয়াম, কে ইকুইলিব্রিয়ামের সঙ্গে কীভাবে রিলেটেড আছে। তো আমরা প্রথমে কে ইকুইলিব্রিয়াম যেটা আছে সেই ইকুয়েশনটাকে প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, কে ইকুইলিব্রিয়াম
সমান সমান হয় ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি নট বাই আর টি। ঠিক আছে, আবার ডেল্টা জি নট মানে জানি ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস নট। তাহলে কে ইকুইলিব্রিয়াম সমান সমান হবে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস নট ডিভাইডেড বাই আর টি। এবার এটাকে আলাদাভাবে করে নাও, কে ইকুইলিব্রিয়াম ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ নট বাই আর টি। ওকে, এটা মাইনাসে রয়েছে, ঠিক আছে, আর এটা প্লাসে রয়েছে, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস টি কেটে যাচ্ছে ডেল্টা এস নট বাই আর, মানে ই টু দি পাওয়ার ডেল্টা এস নট বাই আর, যেহেতু এটা মাইনাসে রয়েছে তার মানে নিচে চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ নট বাই আর টি। এই ইকুয়েশানটা হলো কে ইকুইলিব্রিয়ামের সঙ্গে ডেল্টা এইচ নট এবং ডেল্টা এস নট এর রিলেশান। ঠিক আছে, পরেরটা আসি। পরের কোশ্চেনটা যে চলে আসো দেখতে পাবে এখানে দেওয়া আছে মিথেনের সঙ্গে ক্লোরিনের রিয়াকশান হচ্ছে CH3Cl এবং Cl2 তৈরি হচ্ছে, বলেছে ফাইন্ড ডেল্টা এইচ। আমাকে ডেল্টা এইচের ভ্যালুটা বার করতে হবে। ওকে, তো এখানের ক্ষেত্রে আমি প্রথমে রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে কতটা ভ্যালুটা আসছে একবার দেখে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আমাদের কি হয়ে থাকে ডেল্টা এইচ সমান সমান আমরা কি বলে থাকবো না, ডেল্টা এইচ হলো কতগুলো বন্ড ব্রেক হচ্ছে, মানে আমরা ডেল্টা এইচ নটের যে ফর্মুলাটা লিখব বা ডেল্টা এইচে যেটা খুশি বলো না কারণ নট দিয়ে দেখানো হয় স্ট্যান্ডার্ড কন্ডিশানে দেখালে, সেটা হলো সামেশান অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি কার না বন্ড ব্রেকিংয়ে। ঠিক আছে, বন্ড ব্রেকিং মাইনাস সামেশান অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ বন্ড মেকিং। কারণ আমরা জানি বন্ড ব্রেক করতে হলে এনার্জি দিতে হয়, তাই প্লাস, আর এখানে মাইনাস হয়েছে কারণ বন্ড তৈরি হয়েছে বলে। এবার দেখো আমরা যদি ডেল্টা জি নট দেখার চেষ্টা করি কোন বন্ডটা ভেঙেছে, দেখো এই যে CH4 এর সঙ্গে একটা হাইড্রোজেনের বন্ড ভেঙেছে, অর্থাৎ এই যে CH3H এর বন্ডটা ভেঙেছে, তাহলে কত হবে 435 লিখব, প্লাস ক্লোরিনের বন্ডটা ভেঙেছে, তাহলে ক্লোরিন কোনটা এই যে Cl, এই বন্ডটা ভেঙেছে, তার মানে এই বন্ডটা তোমার কাছে ব্রেকিং হয়েছে, মাইনাস এবার হলো বন্ড মেকিং, বন্ড কোনটা তৈরি হচ্ছে, দেখো CH3Cl এর বন্ড তৈরি হয়েছে, কত বন্ড 351, আর কোন বন্ড তৈরি হয়েছে, আর Cl2 বন্ড তৈরি হয়েছে, Cl2 বন্ড কত, সরি Cl2 না, এটা হবে HCl হবে, তাই তো, এটা HCl হবে, HCl মানে হলো 431। ওকে, তাহলে এই কোশ্চেনটা একটু মডিফাই করুন, এটা HCl হবে, হ্যাঁ যাই হোক, তাহলে HCl এর বন্ড কত হচ্ছে 431, তার মানে কি বললাম কোন কারোর এনথালপি চেঞ্জ কি হয়, বন্ড ব্রেক করবার জন্য যে এনার্জিটা দিতে হয়েছে মাইনাস বন্ড মেকিং, বন্ড তৈরি হওয়ার পর যে এনার্জিটা পেয়েছি। তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে এটা ক্যালকুলেট আসছে -105 কিলোজুল পার মোল। এবার বলেছে এই জিনিসটাকে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করো। তাহলে একবার দেখার চেষ্টা করি এখানে কি ঘটনাটা ঘটছে। প্রথমে আমার কাছে এই যে CH3 আর H রয়েছে, এই যে ক্লোরিনের যে র্যাডিক্যালটা রয়েছে এই বন্ডটা একে নিচ্ছে, নিয়ে এখানে CH3 ডট তৈরি করছে। ঠিক আছে, তারপর এই যে মানে প্রোপাগেশন স্টেপটা, এবার যে CH3 ডট তৈরি হলো সেটা আর একটা ক্লোরিন মলিকুলের সঙ্গে রিয়াকশান করছে, করে এইখানে এটা তৈরি করছে, রাইট। তার মানে আলটিমেটলি CH3Cl
এবং সিএল ডট তৈরি হচ্ছে। এটা হলো প্রোডাক্ট আমার কাছে। তাহলে রিয়াকশানটা কার কার মধ্যে দিয়ে যাচ্ছে আমি যদি একটু এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে দেখি, এনার্জি আর এটা হলো রিয়াকশান প্রোগ্রেস, ঠিক আছে। তো এখানে ওভারঅল রিয়াকশানটার দিকে একটু তাকিয়ে দেখো, আমরা যখন ক্যালকুলেট করেছি ডেল্টা এইচের যে ভ্যালুটা পেয়েছি সেটা হলো নেগেটিভ, তার মানে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশান। তাই এখান থেকে শুরু করে আলটিমেটলি প্রোডাক্ট যেটা হবে সেটা একটা এক্সোথার্মিক রিয়াকশানে থাকবে। প্রোডাক্টটা কী তৈরি হচ্ছে, এই যে CH3Cl আর সিএল ডট তৈরি হচ্ছে, তার মানে এখানে CH3Cl আর সিএল ডট লিখে দেবো। রিয়াকশান প্রোপাগেশন স্টেপে রিয়াক্ট্যান্ট কে ছিল, রিয়াক্ট্যান্ট ছিল এই যে এটা CH3 আর H মানে হলো CH4, আর কে ছিল আর হলো সিএল ডট। ওকে, আচ্ছা এবার রিয়াকশানের ইন্টারমিডিয়েট কোনটা তৈরি হচ্ছে, দেখো এই যে বক্স করছি যেটা, দেখো সেটা হলো ইন্টারমিডিয়েট, তার মানে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে CH3 ডট এবং ওই যে সিএল আর সিএল, এইটা মানে CL2 লিখতে পারতে। এবার প্রশ্নটা হচ্ছে কোনটা স্লো স্টেপ। দেখো র্যাডিক্যাল যখন প্রথমে রিয়াকশান করতে চাইছে, ফার্স্ট যেটা করতে চাইছে সেটা অবশ্যই স্লো স্টেপ হবে, অবশ্যই এটা স্লো স্টেপ হবে। তার কারণটা হলো তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই যে মিথেন, দেখো এই যে ডাটাটা দেখো, আমি একটু নীল কালিতে দেখাচ্ছি, এই যে ডাটাটার দিকে খেয়াল করে দেখো, এই বন্ডটা ব্রেক করতে দেখো অনেক এনার্জি লাগছে, 435 সব থেকে বেশি। তো এইখানে প্রথম স্টেপে তো এই বন্ডটাই ব্রেক হয়েছে, তো এটা হিউজ এনার্জি লাগছে, তো তাই সব থেকে বেশি লাগছে। তাই জন্য প্রথমটার ক্ষেত্রে এই যে এনার্জি প্রোফাইলের গ্রাফটার হাম্পটা অনেকটা বড় হবে, এটা হলো ট্রানজিশন স্টেট 1। পরেরটার ক্ষেত্রে হাম্পটা কী হবে, ছোট হবে, এটা হলো ট্রানজিশন স্টেট 2। এবার যদি আমরা ট্রানজিশন স্টেটের নিয়মটা দেখতে চাই, এই যে ট্রানজিশন স্টেট 1টা রয়েছে, সেই ট্রানজিশন স্টেট 1টা দেখো এই যে CH3 ডট এবং CL2র কাছাকাছি, তার মানে এটা ইন্টারমিডিয়েট লাইক ট্রানজিশন হবে, তাই তো ইন্টারমিডিয়েটে এনার্জেটিক্যালি কাছে রয়েছে, যেটা কোন পস্টুলেট, হ্যামন্ডস পস্টুলেট। ওকে, আবার দেখো ট্রানজিশন স্টেট 2টার দিকে যদি দেখো, সেটাও দেখো ইন্টারমিডিয়েটের কাছাকাছি রয়েছে, তার মানে এটাও ইন্টারমিডিয়েট লাইক ট্রানজিশন স্টেট হবে। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল এই কোশ্চেনটার অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা পরের কোশ্চেনটায় আসছি। পরের কোশ্চেনটা দিয়েছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ থার্মোডিনামিক্স এবং কাইনেটিক্স কোনো একটা রিয়াকশানের ক্ষেত্রে। তাই থার্মোডিনামিক্স থেকে আমরা কি জানতে পারি? থার্মোডিনামিক্স থেকে আমরা জানতে পারি কোনো একটা রিয়াকশানের মধ্যে এনার্জি চেঞ্জ কতটা হচ্ছে, চেঞ্জ অফ এনার্জি, সেটা বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিংয়ের মধ্যে দিয়ে। ঠিক আছে, আর একটা হলো কেমিক্যাল এবং ফিজিক্যাল ট্রান্সফরমেশান জানতে পারি, অর্থাৎ কোনো একটা রিয়াকশানে ফিজিক্যাল আর কেমিক্যাল ট্রান্সফরমেশানও জানতে পারি এবং ইকুইলিব্রিয়াম সম্পর্কেও আইডিয়া পেতে পারি। তো আমরা কি পয়েন্ট জানতে পারলাম তার মানে থার্মোডাইনামিক্স থেকে? একটা হলো এনার্জি চেঞ্জ কতটা হচ্ছে, ফিজিক্যাল আর কেমিক্যাল ট্রান্সফরমেশন কতটা হচ্ছে এবং ইকুইলিব্রিয়াম সম্পর্কে আইডিয়া পেতে পারি। কাইনেটিক্স আমাদের কি আইডিয়া দেয়? কাইনেটিক্স আমাদের আইডিয়া দেয় হাউ ফাস্ট এ পার্টিকুলার রিয়াকশান, কোনো একটা পার্টিকুলার রিয়াকশান কতটা ফাস্ট হচ্ছে, কতটা দ্রুত হচ্ছে, সেই জিনিসটা আমরা কাইনেটিক্স কনসেপ্ট থেকে জানতে পারি। তো এইটা হলো থার্মোডাইনামিক্স এবং কাইনেটিক কনসেপ্টের ধারণা। এবার কোশ্চেন নম্বর 6-এ চলে আসছি। কোশ্চেন নম্বর 6-এ বলেছে, দেখো এই যে কোশ্চেনটা দিয়েছে, বলেছে ড্র এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। ওকে, তো এই জিনিসটার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম করতে হবে, কিন্তু তার আগে রিয়াকশানটা করে ফেলতে হবে। আমরা একটু রিয়াকশানটা করে নেওয়ার চেষ্টা করছি। তো যদি রিয়াকশানটা করার চেষ্টা করি, আগে প্রথমে রিয়াকশানটা করবো, তারপরে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটায় আসবো। দেখো আমাদের কাছে কি ছিল, এরকম ডবল বন্ড ছিল, আমাদের কাছে দেওয়া ছিল H+ এবং CH3OH। তাহলে এইটা ছিল আমার কাছে রিয়াক্ট্যান্ট, ভালো করে বুঝবে, এটা ছিল তোমার কাছে রিয়াক্ট্যান্ট।
প্রথমে এই বন্ডটা হাইড্রোজেনটাকে নিচ্ছে, নিয়ে এখানে প্লাস চার্জ তৈরি করছে, তার মানে এইটা হলো একটা ইন্টারমিডিয়েট, রাইট। এরপর কি হচ্ছে, এরপর CH3OH, ঠিক আছে, এই লোন পেয়ারটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করছে, অ্যাটাক করার পর আমার কাছে এই অক্সিজেনের মাথায় প্লাস হাইড্রোজেন, তার সঙ্গে একটা CH3 থাকছে, ওকে। তো এইটাও হলো তোমার কাছে ইন্টারমিডিয়েট, তার মানে এটা ইন্টারমিডিয়েট, প্রথমে যেটা তৈরি হলো ইন্টারমিডিয়েট 1, আর এখানেও একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে ইন্টারমিডিয়েট 2, দুটো ইন্টারমিডিয়েট তৈরি করেছে, ওকে। নেক্সট স্টেপে কী করবো, নেক্সট স্টেপে এইটা উপরে উঠবে, দিয়ে আমার কাছে আলটিমেটলি প্রোডাক্টটা ফর্ম করবে। তার মানে আমরা রিয়াক্ট্যান্ট জেনে গেছি, প্রোডাক্ট জেনে গেছি, এবং রিয়াকশানে বুঝতে পারছি আমরা ভালো করে যে দুটো ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ইন্টারমিডিয়েট 1 আর একটা ইন্টারমিডিয়েট 2, দুটো ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে রিয়াকশানটা হচ্ছে। এবং রিয়াকশানের শুরুতে বন্ডটা ব্রেক করে হচ্ছে, ডবল বন্ড এখানে ব্রেক করে হওয়াটার ক্ষেত্রে মানে পরেরটার গুলো যতটা কুইক, কারণ একটা ক্যাটায়নটাকে নিউট্রালাইজড করছে বা লোন পেয়ার গিয়ে অ্যাটাক করছে, কিন্তু এখানে ক্যাটায়ন ফর্মেশন হচ্ছে, তার মানে এই স্টেপটা স্লো স্টেপ, এবং এইটা হলো আমার কাছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে, এটা ফার্স্ট, আর লাস্টে তো একেবারে প্রোডাক্ট হচ্ছে, তার মানে এটা হলো ভেরি ফার্স্ট। এই যে জিনিসটা, এটা জানলাম কেন, এটা আমাদের কি কাজে লাগবে। তাহলে প্রথমে আমরা গ্রাফটাকে করবার চেষ্টা করছি, দেখো এনার্জি, আর এটা দিলাম রিয়াকশান প্রোগ্রেস। তো দেখো আমার কাছে এখানে আমি কি করেছি, প্রথমে আমার কাছে রিয়াক্ট্যান্ট আছে, আর এটা হচ্ছে প্রোডাক্ট। রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টটা বেশি স্টেবল, তাই রিয়াক্ট্যান্টটা এখানে রইল, প্রোডাক্টটা এইখানে রইল, এখানে রিয়াক্ট্যান্ট, আর এখানে আলটিমেটলি প্রোডাক্টটা লিখে দিলাম। রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টটা বেশি স্টেবল। এবার এটা কটা ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে গেছে, দুটো ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে গেছে। এবার কোন ইন্টারমিডিয়েটটা বেশি পরিমাণে স্টেবল, এটা দেখো কার্বো ক্যাটায়ন রয়েছে, ঠিক আছে, আর এটা দেখো মানে কার্বো ক্যাটায়ন ফর্মে নেই, তো দ্বিতীয়টা বেশি স্টেবল হবে। তার মানে আমি যে দুটো ইন্টারমিডিয়েট করব, কার্বো ক্যাটায়ন আয়ন্স ফর্মে রয়েছে, ঠিক আছে, পরেরটা বেশি স্টেবল। প্রথমটা কি বলেছি, প্রথমটার ক্ষেত্রে কি বলেছি, রিয়াকশানটা স্লো হচ্ছে, তার মানে হার্মটা বেশি হবে, হার্মটা বেশি দেবো, তাহলে ফার্স্ট হার্মটা বড় দেবো, কারণ এই স্টেপটা কি আছে, স্লো স্টেপ আছে। এবার তুমি খেয়াল করে দেখো পরের যে দুটো স্টেপ আছে, এটাও ফার্স্ট, এটাও ফার্স্ট, কিন্তু পরেরটা ভেরি ফার্স্ট, তার মানে লাস্টেরটার ক্ষেত্রে হার্মটা একেবারে ছোট হবে। তারপরের যে হার্মটা থাকবে প্রথমটার মতো না হলেও একটু বড় হবে, ওকে। এখানে ইন্টারমিডিয়েটগুলো লিখে দিলাম, এখানে ইন্টারমিডিয়েটটা কী ছিল, O প্লাস HCH3, আর এখানে ইন্টারমিডিয়েটটা কী ছিল, কার্বোক্যাটায়ন। তো দেখো আমরা এটা করে ফেলতে পারলাম। এবার তোমাকে যদি বলা হয় হ্যামোট পস্টুলেট ইউজ করে তুমি এটাকে এক্সপ্লেন করে দেবে, ট্রানজিশন স্টেট 1, ট্রানজিশন স্টেট 2 এবং ট্রানজিশন স্টেট 3। দেখো ট্রানজিশন স্টেট 1টা কার মতন, কোনটার এনার্জেটিক্যালি কাছাকাছি, কার্বোক্যাটায়নের কাছাকাছি, তো কার্বোক্যাটায়ন লাইক হবে। ট্রানজিশন স্টেট 2 দেখো দুটো ইন্টারমিডিয়েট আছে, দুটো ইন্টারমিডিয়েটের মধ্যে এই ইন্টারমিডিয়েটের কাছাকাছি, তার মানে এইটার মতন হবে দেখতে। ট্রানজিশন স্টেট 3টার দিকে চলে এসো, দেখো এইটার কাছাকাছি রয়েছে, তার মানে এইটা লাইক হবে। তো এই ছিল এই কোশ্চেনটার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম সমেত পুরো প্রপার এক্সপ্লানেশন। চলো আমরা পরের কোশ্চেনটা চলে আসি, আমরা পরের দিকের কোশ্চেনটা চলে আসছি। আমরা নেক্সট কোশ্চেনটার দিকে যদি তাকাই, আমাদের কোশ্চেনটা দিয়েছে যে এই যে কোশ্চেনটা এ থেকে বি, সি থেকে ডি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কে ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিরেকশন রিয়াকশন, মানে কে ইকুইলিব্রিয়ামের সঙ্গে কীভাবে রিলেটেড, ঠিক আছে। তো দেখো আমরা কে ইকুইলিব্রিয়াম কি লিখতে পারি, এটা কে ইকুইলিব্রিয়াম মানে আগে প্রোডাক্ট বাই কী করবো, রিয়াক্ট্যান্ট, তাহলে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট করে আমরা কে ইকুইলিব্রিয়াম করে দিলাম। এবার বলেছে কে ইকুইলিব্রিয়ামের সঙ্গে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশানের মধ্যে কী রিলেশান আছে। তাহলে দেখো কে ইকুইলিব্রিয়াম
যখন 1-এর চেয়ে বেশি হবে। ঠিক আছে, তার মানে কোনটা বেশি হচ্ছে? সি আর ডি। সি আর ডি বেশি হচ্ছে, তাহলে সি আর ডি বেশি হচ্ছে মানে রিয়াকশানটা ফরওয়ার্ড রিয়াকশানে গেছে, মানে সি আর ডি বেশি হচ্ছে মানে সি আর ডি তৈরি হচ্ছে। তৈরি হবে কী করে? যদি ফরওয়ার্ড রিয়াকশানে যায়। আর একটা কন্ডিশনে দিলাম কে ইকুইলিব্রিয়ামের থেকে 1টা বড়। তাহলে যদি কে ইকুইলিব্রিয়ামের থেকে 1টা বড় হয়ে থাকে, তাহলে কোনটা বেশি কে ইকুইলিব্রিয়ামে? এ আর বিটা বেশি। আর এ আর বিটা বেশি হচ্ছে মানে কি? এ আর বিটা বেশি হচ্ছে মানে এটা তখন ব্যাকওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কোনো একটা রিয়াকশানে ফরওয়ার্ড ডিরেকশান না ব্যাকওয়ার্ড ডিরেকশান সেটাকে আমরা কে ইকুইলিব্রিয়াম দিয়ে বলতে পারি। পরের কোশ্চেনটা বলেছে ড্র গ্রাফ টেম্পারেচার ডিপেন্ডিং নাম্বার অফ রিয়াক্ট্যান্ট মলিকুলস। ঠিক আছে, এই নাম্বার অফ রিয়াক্ট্যান্ট মলিকুলস টেম্পারেচারের উপর কার উপর ডিপেন্ড করে থাকবে, এটা যিনি লটা দিয়েছিলেন তার নাম ছিলেন বোল্টজম্যান। বোল্টজম্যান, তো বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে, এটা কি ছিল? এটা হলো নাম্বার অফ রিয়াক্টিং মলিকুল, আর এটা হলো তোমার কাছে এনার্জি, কাইনেটিক এনার্জি। বলছে রিয়াক্ট্যান্ট মলিকুল যদি মনে করো কোনো একটা টেম্পারেচারে, মনে করো T1 টেম্পারেচারে এইটা, এবং মনে করো T1-এর থেকে T2 থেকে T3 টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে। তো যত টেম্পারেচার বাড়বে তত কী হবে? এই গ্রাফটা তত ফ্ল্যাট হবে। বুঝতে পারছো? মানে এই হামটা কমতে থাকবে। তো হায়ার এনার্জি গেন করবে। টেম্পারেচার কেন বাড়ে? আমরা জানি কাইনেটিক এনার্জি কোনো গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে 3/2 nRT। তাহলে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তো টেম্পারেচার যত বাড়বে তত কাইনেটিক এনার্জি বাড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর যত কাইনেটিক এনার্জি বাড়বে তত কী হবে? গ্রাফটা তত কী হবে? ফ্ল্যাট হতে শুরু করবে। আরও টেম্পারেচার বাড়লে আরও ফ্ল্যাট হবে। তো এইভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আমরা গ্রাফটাকে করতে পারি। ক্লিয়ার আছে? পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন বলেছে রাইট hydration and dehydration of alcohol in light of microscopic reversibility। ঠিক আছে, মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি। তো মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি কাকে বলে? বলে ইন এ মাইক্রোস্কোপিক স্টেট বোথ রেট অফ দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়াকশান আর সেম। ডেফিনেশনটা লিখে নাও। ইন এ মাইক্রোস্কোপিক স্টেট বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিরেকশান আর সেম। মানে বলতে চাইছে, মনে করো একটা অ্যালকোহল নিলাম, মানে অ্যালকিন নিলাম, অ্যালকিনটাকে আমি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের মধ্যে রাখলে কি হবে? এটা তখন হাইড্রেশন ঘটবে, অর্থাৎ ওয়াটার মলিকুল অ্যাড হবে। কীভাবে অ্যাড হবে? এখানে একটা এইচ এবং এখানে একটা ওইচ অ্যাড হবে। কিন্তু এটাকে যদি আবার কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের মধ্যে রাখো, তখন কি হয়? এই সালফিউরিক অ্যাসিড কী করবে? এই হাইড্রোজেনটাকে ফেলবে, ওইচটাকে বাইরে বার করে দেবে, অর্থাৎ CH3 CH ডবল বন্ড CH2 তৈরি করবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে স্টেপটা, ফার্স্ট যে স্টেপটা হয়েছে আমার কাছে, এই ফার্স্ট যে স্টেপটা, এইটা হলো তোমার কাছে হাইড্রেশন। ঠিক আছে, হাইড্রেশন অফ অ্যালকিন। আর তার পরেরটা ক্ষেত্রে তাহলে হাইড্রেশন অফ অ্যালকিন রিভার্সিবল সাইন থাকবে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। দেখো এই অ্যালকোহল যেটা রয়েছে এখান থেকে জল বেরিয়ে গিয়ে আলটিমেটলি এটা তৈরি করেছে। প্রথমটা দেখো ওয়াটার অ্যাড হয়ে এটা তৈরি হয়েছে। তো মাইক্রোস্কোপিক স্টেটে, মাইক্রোস্কোপিক মানে বুঝতে পারছো তো, ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। তো মাইক্রোস্কোপিক স্টেটে এই যে হাইড্রেশন আর ডিহাইড্রেশন এই দুটো কি থাকে? রিভার্সিবল সাইনে থাকে। অর্থাৎ মানে
এটা থেকে এইটা যেমন যাওয়া যায়, এটা থেকে এইটাই তেমন আসা যায়। তাহলে মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এবং প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট, এটা একটা ইকুইলিব্রিয়ামে থাকে। ঠিক আছে, যদি একটা গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি জিনিসটাকে, তাহলে ব্যাপারটা এরকম হবে যে এই হলো রিঅ্যাক্ট্যান্ট, এই হলো প্রোডাক্ট, এই হলো প্রোডাক্ট। তো রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট আসার রেট এবং প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট আসা, এইটা দুটোই পসিবল হতে পারে মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি স্টেটে। ওকে, পরের কোশ্চেনটা আসছে কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10টা দেখো, এতগুলো করবার পর আর কিছুই নেই, খুবই সোজা, দেখতেই পাচ্ছ। এখানে একটা গ্রাফ করতে বলেছে। গ্রাফটা কেমন থাকবে না, এ থেকে সি হচ্ছে এবং মাঝখানে বি হলো ইন্টারমিডিয়েট। নিশ্চয়ই জানো ইন্টারমিডিয়েটের এনার্জিটা কী হয়, বেশি হয়ে থাকবে, এটা বি। তো এ থেকে বিতে যাচ্ছে যেটা, সেটা স্লো স্টেপ মানে কি, তার হামটা কী হবে, বেশি হবে, তাই তো। আর তারপর একটা ফার্স্ট স্টেপ মানে হামটা কম হবে। তো এখানে এনার্জি যখনই গ্রাফ করবে কিন্তু এগুলো দিয়ে দেবে, এটা রিঅ্যাকশান প্রোগ্রেস। তাহলে বোঝা গেছে যে আমরা এই কোশ্চেনগুলো মূলত থার্মোডাইনামিক্স এবং কেমিক্যাল অ্যাসপেক্ট ইন অর্গানিক কেমিস্ট্রির উপর বেস করে করেছি। আমরা অনেকগুলো কোশ্চেন পেপারকে স্টাডি করে এবং কোশ্চেন পেপারগুলোকে অ্যানালিসিস করে এই সেটটাকে বানানো হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেট। হতে পারে সিমিলার কোশ্চেন নাও আসতে পারে, মানে সেম কোশ্চেন নাও আসতে পারে, বাট সিমিলার কোশ্চেন কিন্তু তুমি পরীক্ষাতে পাবেই। তো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভবিষ্যতে আরও কিছু কোশ্চেন আমি তোমাদের দেবো। আমার সাহায্যের হাত তোমাদের সঙ্গে সবসময় থাকবে। মা শারদার আশীর্বাদে তোমাদের সকলের মঙ্গল হোক। ভালো থেকো।